বিশেষ করে পাঠ্যপুস্তক জানুয়ারি 1 তারিখে দেওয়া হয় সেটি দিতে পারলেন না। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আসছে, ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ আসছে। বড় দলগুলো বলছে তারা মূলত জাতীয় সংসদ নির্বাচন চায়, নির্বাচিত সরকার চায়, এবং সম্ভবত সেটিই তারা বলছেন যে সব সংকটের মূলে ছিল একটা ভালো নির্বাচন না হওয়া 14, 18, 24। ফলে আসলে একটা দূরত্ব বা বিভেদ আসলে বাড়ছে কিনা দলগুলোর সঙ্গে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আসলে রিপন ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই। উনি সরকারকে পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছেন যাতে সরকার যে বিনা পয়সায় রাজস্ব যে ঘাটতি সেটা কীভাবে মেটানো যায়। সরকারের যারা দায়িত্বশীল আছেন ওনারা নিশ্চয়ই এটা ভেবে দেখবেন। রিপন ভাই রাজনীতিবিদ হিসাবে উদার, এবং ওনার উদারতার উনি আরেকটা প্রমাণও উনি রেখেছেন। উনি একজন আদর্শ রাজনীতিবিদের উদাহরণ হিসেবে প্রণব মুখার্জির উদাহরণ দিয়েছেন। যদিও আপনি যে 3টা নির্বাচনের কথা বলেছেন এর মধ্যে অন্তত একটা নির্বাচন ম্যানিপুলেট করার ব্যাপারে আমরা সবাই জানি যে প্রণব মুখার্জির একটা বড় ভূমিকা ছিল। আমি তার দেশের পার্সপেক্টিভে বলেছি, আমার দেশের পার্সপেক্টিভে না। হোয়াটএভার। তারপরে ভ্যাট ট্যাক্স নিয়ে উনি ভ্যাট ট্যাক্সের আওতার কথা বলেছেন। আমরা জানি যে রাষ্ট্র পরিচালনায় যে ভ্যাট ট্যাক্স জনগণের কর দিতে হয়, করের প্রয়োজন সেটা আমরা জানি, এবং বাংলাদেশে ভ্যাট ট্যাক্সটাও কিন্তু আসলে চালু করেছিলেন রিপন ভাইদের ওনারা যখন সরকার ছিলেন, এবং দেশের অর্থনীতির জন্য সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এটাকে আমরা সবাই আসলে সাধুবাদ তখন জানাইনি, কারণ ওইটার প্রতিবাদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ কিন্তু হরতাল ডেকেছিল, যদিও পরবর্তীতে তারা নিজেরাও এটাকে কন্টিনিউ করেছে। এবং আসলে এটা একটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সবাই উপলব্ধি করেছে যে দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্রমাগত বিদেশি ঋণ নির্ভর হয়ে যান তাহলে কিন্তু আপনার ঋণের বোঝা বাড়বে এবং দেশের অর্থনীতির অবস্থা দিন দিন সংকুচিত হতে হতে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সরকারের কাছে আপনি বলেছেন যে সরকার কর বাড়িয়েছে, এটা তো সত্য, এটা নিয়ে ডিনাই করার কোনো সুযোগ নাই, মানুষের কষ্ট হবে। কিন্তু এটাও দেখবেন যে যখন দেশ পরিচালনার জন্য সরকারের অর্থের প্রয়োজন হবে, সরকার তো প্রথমে দেশের মানুষের কাছেই যাবে, এটাই স্বাভাবিক। দেশের মানুষের কাছে না গিয়ে বারবার যদি বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া হয় সেটাও আসলে দেশের জন্য খুব বেশি মঙ্গলজনক কিছু না। এখন আসি আপনার আজাদ ভাই, পদ্মা সেতুর সময় নিজস্ব অর্থায়ন করার জন্য সবাই 1 টাকা করে দিবে, জনগণের পকেট থেকে টাকা দিবে, আওয়ামী লীগ সরকার এই উদ্যোগের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আমি আওয়ামী লীগ সরকারের কোনো উদ্যোগকেই আসলে শুভ উদ্যোগ হিসেবে দেখতে চাই না, কারণ তাদের যে কোনো উদ্যোগের পিছনেই কিছু না কিছু অসাধু উদ্দেশ্য থাকে বলে পরবর্তীতে বিভিন্ন সময় আসলে প্রমাণিত হয়েছে। সো উদাহরণ হিসেবে আমি কখনোই কোনো বিষয়ে আওয়ামী লীগ সরকারকে টানতে চাই না। আমি আপনার প্রসঙ্গে আসি। আপনি যে প্রসঙ্গগুলোর কথা বলেছেন যে সংস্কার থেকে সরকার কি দূরে সরে যাচ্ছে কিনা বা রাজনৈতিক পাঠ্যপুস্তক, স্থানীয় সরকার। জি ধন্যবাদ। আপনি পাঠ্যপুস্তকের কথা বলেছেন এবং বলেছেন যে সবসময় জানুয়ারির 1 তারিখে পাঠ্যপুস্তক দেওয়া হয়। আমি মনে করি যে এটাও একটা ধোঁকাবাজি ছিল বা উৎসব একটা। এই উৎসবটা ছিল আসলে লোক দেখানো। আমরা পর্যালোচনা করে দেখেছি জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ কর্তৃপক্ষ যারা আছে পাঠ্যপুস্তকের সাথে এনসিটিভি, তাদের সাথেও আমরা কথা বলে দেখেছি, আমরা রেকর্ডপত্রগুলো ঘেঁটে দেখেছি। গত 3 বছরে সর্বশেষ, গত বছরও কিন্তু শেষ বইটি দেওয়া হয়েছিল আসলে মার্চে এবং ক্ষেত্রবিশেষে ফেব্রুয়ারির শেষের দিকে। কখনোই আসলে জানুয়ারির 1 তারিখে সব ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া যায়নি। এবছর অন্তত একটা কাজ করা গেছে যে অন্তত অনলাইন ভার্সনে বইটা দেওয়া গেছে যাতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করতে পারে। আর পাঠ্যপুস্তক বিতরণে যে কিছু সীমাবদ্ধতার কথা আপনাকে আবারও আমরা আগেও বলেছি, আজকে আরেকবার একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এইবারই প্রথমবারের মতো অনেক বছরের মধ্যে যে পাঠ্যপুস্তকগুলো আসলে ছাপা হয়েছে সম্পূর্ণভাবে বাংলাদেশে ছাপা। এর আগে আমরা নিজেরা পর্যালোচনা করে দিচ্ছি, এবারও কিন্তু অন্তত 18টা ভারতীয় কোম্পানি বিড করেছিল পাঠ্যপুস্তক প্রকাশনার জন্য বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ সরকার আসলে সবগুলো কাজই বাংলাদেশের কোম্পানিগুলো দিয়েছে। তাতে করে বাংলাদেশের স্থানীয় শিল্প উপকৃত হয়েছে। বাংলাদেশের মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত সেরকম 10 থেকে 12 লক্ষ শ্রমিক আছে, তারা উপকৃত হয়েছে। এবং আপনার দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এগুলো একটা বড় বিষয়। আরও একটা ফ্যাক্টর এখানে কাজ করেছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে একটা স্বৈরাচারী সরকার পতনের পরে আপনারা সবাই দেখেছেন যে এর আগে পাঠ্যপুস্তকে কিভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে আমরা সবাই দেখেছি। সো পাঠ্যপুস্তকের কারিকুলামে কিছু পরিবর্তন আবশ্যক ছিল, সেটা করতে গিয়েও কিছু লোকাল ইলেকশন আগে দিতে হচ্ছে কেন? লোকাল ইলেকশন আগে দিচ্ছে এরকম কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ দেয়নি। এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা
এটা তার ব্যক্তিগত মতামত। সরকারের অবস্থানটা, বিশেষ করে আমি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কাজ করি, আমি ওনার অবস্থানটা পরিষ্কারভাবে আমি আপনাকে বলতে পারি। উনি বলেছেন যে লোকাল ইলেকশনের প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচনের পাশাপাশি। এখন যদি আপনি বলেন যে আমি লোকাল ইলেকশনের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করব না, সেটা কি দেশের জন্য ভালো কিছু হবে? লোকাল ইলেকশন আগে হবে না পরে হবে নাকি একই সাথে হবে, এই সিদ্ধান্ত, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও এবার একটা রাজনৈতিক জেনারেল একটা কনসেনসাস আছে যে লোকাল ইলেকশনটাতে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে না এবং এটা স্থানীয় সরকার পুরোপুরিভাবে স্থানীয়ভাবে হবে। ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমি আসলে এই বিষয়ে, জাহাঙ্গীরনগরে এক প্রকার শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমি যথেষ্ট আসলে ওয়াকিবহাল নই, সো আমি দুঃখিত, এই বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতে পারছি না। কিন্তু লোকাল ইলেকশনের ব্যাপারে আপনারা, আমি মনে করি যে একটা ভুল প্রচারণা এখানে শুরু হয়েছে, যে প্রচারণাটা দিয়ে বলা হচ্ছে যে লোকাল ইলেকশনটা চাপিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর আগে জাতীয় নির্বাচনকে, যাতে কোনোভাবে বিলম্বিত করা যায়। এই ধরনের প্রচারণা আমি মনে করি যে সম্পূর্ণ ভুল। লোকাল ইলেকশন আগে হবে না কখন হবে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে হবে, সেই সিদ্ধান্ত এখনো হয় নাই। তবে লোকাল ইলেকশনের প্রস্তুতিগুলো সরকার, আনুষঙ্গিক যে প্রস্তুতিগুলো, যেগুলো না হলে লোকাল ইলেকশন করা যাবে না, সেই প্রস্তুতিগুলো নিচ্ছে। আর কিছু মৌলিক বিষয় তো এক, যেমন লোকাল ইলেকশন বলেন এবং জাতীয় ইলেকশন বলেন, সব ইলেকশনেই তো ভোটার এক, সো ভোটার তালিকা প্রস্তুত করাও কিন্তু লোকাল ইলেকশনের প্রিপারেশনেরই একটা অংশ। পরিষ্কার।